আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পুত্রজায়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক, 5টি সমঝোতা স্মারক সই। সরকার উৎখাত ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে খুলনায় শেখ হাসিনা সহ 6 জনের নাম উল্লেখ করে 40 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে, জানালেন ডক্টর আলী রিয়াজ। পূর্ণাঙ্গ খসড়া চূড়ান্ত, রাজনৈতিক দলগুলোর মতামত পেলেই স্বাক্ষর। মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার 13। ঠাকুরগাঁয়ে ফেন্সিডিল ও নগদ অর্থ সহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা সেলিম রেজা আটক। এবং আধুনিকায়নের অভাবে পিছিয়ে পড়ছে দেশের কৃষি যন্ত্রপাতির মূল যোগানদাতা বগুড়ার ফাউন্ড্রি শিল্প। প্রযুক্তি সহায়তার প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণের দাবি ব্যবসায়ীদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। পুত্রজায়ে আনোয়ার ইব্রাহিম ও ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার সাথে 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতা, এলএনজি সরবরাহ ও অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য, উচ্চশিক্ষা, কূটনৈতিক প্রশিক্ষণ এবং হালাল ইকোসিস্টেম উন্নয়ন সহ বিভিন্ন বিষয় দুদেশের মধ্যে সমঝোতা সই হয়। দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী, অর্থনৈতিক ও জ্বালানি উপদেষ্টা এবং বাণিজ্য বিনিয়োগ খাতের প্রতিনিধিরা চুক্তিগুলো স্বাক্ষর করেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারি মাঝামাঝিতে বাংলাদেশের সংসদ নির্বাচন, অর্থনীতি সহ সব ক্ষেত্রে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বলেও জানান তিনি। আসিয়ানের সদস্য পদ পেতে ও রোহিঙ্গা সমস্যার সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। পরে দুই দেশের সরকার প্রধান একান্ত বৈঠকে মিলিত হন। Your workers have been instrumental too in working together and contributing to development. That is why I think the Foreign Minister, the Home Affairs Minister, the Human Resources Minister have agreed on this multiple entry visa facility, mainly to see so that workers can go and meet their families and feel secure in their jobs. In Malaysia, as a good friend, we are looking for investment from Malaysia, and that's what we've been discussing. We are open for business. Bangladesh has a tremendous opportunity. It has its own human resources that we can offer, and also technology that we can offer in Bangladesh, so that you can invest in Bangladesh and sell your product to the rest of the world. সরকারকে উৎখাত ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে খুলনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 6 জনের নাম উল্লেখ করে 40 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার সোনাডাঙ্গা থানায় ডিবি সাব ইন্সপেক্টর বিধানচন্দ্র রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামিরা হচ্ছেন সাবেক সংসদ শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, এস.এম. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এম.এম. মুজিবুর রহমান ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট পারভেজ আলম খান। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত 22 এপ্রিল নগরীর ময়লাপোতা থেকে সন্দেহজনকভাবে আটক করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট এম.এম. মুজিবুর রহমানের কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। ফোন চেক করে জানা যায়, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপসের মাধ্যমে দেশ বিদেশে পালিয়ে থাকা দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে সরকার উৎখাত ও দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ জানায়, এম.এম. মুজিবুর রহমান জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এটিএন বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আশা করেন, রাজনৈতিক দলগুলো মতামত দিলে দ্রুত স্বাক্ষর হবে সনদ। যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে তা জুলাই সনদে উল্লেখ থাকবে বলেও জানান তিনি। জুলাই সনদের আইনি ভিত্তি কি হবে এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে বলেও জানান আলী রিয়াজ। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। বিভিন্ন মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গঠিত ঐক্যের সন্নিবেশে চূড়ান্ত করা হয়েছে ঐতিহাসিক জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া। সোমবার যা পৌঁছাবে রাজনৈতিক দলগুলোর হাতে।
ঐকমত্য কমিশনে দলগুলোর সাথে আলোচনার জন্য আসা বিষয়গুলোর মধ্যে প্রথম পর্বে ৬২টি আর দ্বিতীয় পর্বে ২০টি বিষয়ে ঐক্য হয়েছে। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত মতামত পাওয়ার পরই ছাপা হবে মূল সনদ। আমরা তো ২০টি বিষয়ের সিদ্ধান্তের জায়গায় আসলাম, এর মধ্যে 10টি বিষয় কোনো নোট অফ ডিসেন্ট থাকলো। যে সমস্ত বিষয় ঐকমত্য হয়েছে সেগুলো অন্তর্ভুক্ত করে আমরা একটা খসড়া দিতে পারবো। এটাকে আমরা পূর্ণাঙ্গ খসড়া বলছি। আশা করছি রাজনৈতিক দলগুলো খুব দ্রুত এই বিষয়ে মন্তব্য করলে আমরা সনদের যে একটা চূড়ান্ত ভাষ্য সেটা তৈরি করব। সেটাও রাজনৈতিক দলগুলোকে শেষ পর্যন্ত তো দেখাতে হবেই। জুলাই সনদের আইনি ভিত্তি প্রসঙ্গেও কথা বলেন তিনি। বিশেষ কোনোভাবে বাস্তবায়নের বা আইনি ভিত্তি দেওয়ার কিংবা বাধ্যবাধকতা তৈরি করার জন্য কমিশন চাপ দেবে না। কমিশন বিকল্পগুলো যারা বিশেষজ্ঞদের মতামত থেকেই বলবো, রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কিভাবে বাস্তবায়ন করতে চান। পাশাপাশি সেটা হচ্ছে সরকারের একটা ভূমিকা তো অবশ্যই আছে। ফলে বিশেষজ্ঞদের মতামতগুলো পাওয়ার পরে আমরা সরকারের সাথে যোগাযোগ করব, অবহিত করব, জানাবো যে এই হচ্ছে বিশেষজ্ঞদের মতামত। সেক্ষেত্রে সরকারের অবস্থানটা সরকার আমাদের বলবেন যে তারা কিভাবে ভাবছেন। তবে সবকিছু ঠিক থাকলেও এতে স্বাক্ষর নিয়ে এখনো কিছুটা চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করেন কমিশনের সহসভাপতি। আমরা আশা করি যে রাজনৈতিক দলগুলো দ্বিতীয় যে খসড়া, সেই খসড়ার বড় রকমের পরিবর্তন, সংশোধন বা সংযোজন কথা বলবেন না। এখন সামনে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে এইটাকে স্বাক্ষর করা সকলে। সনদের মধ্যে উল্লেখ থাকবে যে কোন কোন বিষয়ে কোন কোন দলের নোট অফ ডিসেন্ট আছে। এটা সুস্পষ্টভাবে ঐতিহাসিক একটা ডকুমেন্ট হিসেবে সেটা থাকা দরকার। ফলে কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতি মুহূর্তকেই চ্যালেঞ্জ মনে হচ্ছে। জুলাই সনদ চূড়ান্ত করতে এ পর্যন্ত ৩০টি রাজনৈতিক দল ঐকমত্য কমিশনের সাথে আলোচনা করেছে, যা দেশের ইতিহাসে বিরল ঘটনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে শাহ আলম নামে এক তরুণ নিহত হয়েছে। পরে মাদক কারবারি ও সন্ত্রাসীদের ধরতে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। অভিযান শেষে সোহরাওয়ার্দী ক্যাম্পের সেনা কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সরাসরি খুনের সঙ্গে জড়িত আসামিও রয়েছে। এই সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এর আগে সোমবার বিকেলে জেনেভা ক্যাম্পে অভিযান চালায় পুলিশ। এই সময় দেশীয় অস্ত্রসহ স্থানীয় দুই মাদক কারবারিকে হাতে নাতে আটক করা হয়। চোদ্দ জন আছে, তার মধ্যে ৩ থেকে ৪ জনকে মোটামুটি প্রত্যক্ষভাবে আজকের যে হত্যাটা হয়েছে তার সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে। মামলা হবে এবং ফার্দার তদন্ত করে এর সাথে আরও যারা সম্পৃক্ততা আছে তাদেরকেও গ্রেপ্তারের জন্য অভিযান চালাবেন। সম্মিলিতভাবে বিভিন্ন যৌথ অভিযান পরিচালনা করা হবে। ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে ফেন্সিডিল ও নগদ অর্থ সহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা মোহাম্মদ সেলিম রেজা আটক হয়েছেন। সোমবার রাতে সদর উপজেলার শিবগঞ্জ জামালপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথ বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরার আলম খান। সেলিম রেজা মহেশপুর গ্রামের মোহাম্মদ খুরশেদ আলীর ছেলে। ওসি জানান, সেলিম রেজার কাছ থেকে ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪২,০০০ টাকা নগদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দেশের ৭০% ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতির চাহিদা মেটাচ্ছে বগুড়ার ফাউন্ড্রি শিল্প। তবে কারখানাগুলোর প্রযুক্তিগত আধুনিকায়ন না হওয়ায় পিছিয়ে পড়ছে এই ঢালাই বিদ্যা। ভারত, নেপাল ও পাকিস্তানে কমে গেছে রপ্তানি বাজার। ঋণ ব্যবস্থা সহজ করা সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো গেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে বগুড়ার এই ফাউন্ড্রি বা হালকা প্রকৌশল শিল্প। কর্মসংস্থানের সুযোগ হবে শিক্ষিত বেকার যুবকের। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের পাঠানো ২ পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব, জানাচ্ছেন শরীফুল ইসলাম। তাপ, ঝলসে ওঠা লোহা আর নিরন্তর পরিশ্রম, এভাবেই প্রতিদিন চলছে বগুড়ার শত শত ফাউন্ড্রি শ্রমিকের সংগ্রামী জীবন। ৬০-এর দশকে জাহেদ মেটালের হাত ধরে বগুড়ায় শুরু হয় ফাউন্ড্রি শিল্পের যাত্রা। এরপর একে একে গড়ে ওঠে অসংখ্য ঢালাই কারখানা।
বর্তমানে এই শিল্পে তৈরি হচ্ছে সেচ পাম্প, লাইনার, টিউবওয়েল সহ নানা ধরনের হালকা প্রকৌশল যন্ত্রাংশ, যা দেশের মোট চাহিদার অনেকটাই পূরণ করছে। তবে এ ব্যাপারে দক্ষ জ্ঞান নেই এখানকার শ্রমিকদের। বাইরে থেকে লোহা কিনে নিয়ে এসে এখানে গালানোর পরে আমরা বিভিন্ন মিশিংয়ের যারা কৃষক আছে তাদের ট্র্যাক্টরের বিভিন্ন মালপত্র এখানে তৈরি হয়। এটা প্যাটার্নের কাজ করেছি, প্যাটার্ন ডাইস করা হয় আপনার ওই ওয়েল মেল, তারপরে ময়দার মেল, জুট মেল, এসব জিনিসের মানে যে পার্টস তৈরি হয়। একসময় দেশের চাহিদার প্রায় 70% হালকা যন্ত্রাংশ উৎপাদন হতো বগুড়ায়। ছোট বড় প্রায় 400 ফাউন্ড্রি কারখানা এবং 1000-এরও বেশি লাইট ইঞ্জিনিয়ারিং ইউনিটে 50,000-এরও বেশি শ্রমিক কাজ করছেন। সরকারিভাবে এদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং সহশর্তে ঋণ দিলে বগুড়ার এই ঢালাই শিল্প হবে দেশের অন্যতম রপ্তানিমুখী খাত। র মেটেরিয়ালসের কস্ট বেড়ে গেছে, গ্যাসের দাম 3 গুণ। আগে 11 টাকা ঘনমিটার ছিল, এখন 33 টাকা সামথিং ঘনমিটার। ইলেকট্রিসিটি বিল ছিল 8 টাকা সামথিং, এখন অলমোস্ট 10 টাকা ছোঁয়া। সরকার যদি আমাদের এই বিষয়ে কোনো স্টেপ না নেয়, আমি জানি না এই ব্যবসার ভবিষ্যৎ কি। ফাউন্ডারি শিল্পটাকে বাঁচাতে গেলে কাঁচামালের যে ভ্যাট, এটা আমাদের মুকুব করতে হবে কাঁচামাল আমদানিতে। দ্বিতীয় কথা হলো আমাদের যে ব্যাংক সুদ, এই যে 15%, 16%, 17%, এটাকে আমাদের ওই সরকারি যে একটা সুযোগ আছে, সেই সুযোগটা যেন আমরা পাই। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রযুক্তিগত কারণে অনেকটা পিছিয়ে আছে ফাউন্ড্রি শিল্প। সরকারি প্রতিষ্ঠান এবং উদ্যোক্তাদের সমন্বিত পরিকল্পনায় এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন বিসিকের এই কর্মকর্তা। বগুড়ায় 300 একরের একটা লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প পার্ক করার পক্ষে দিন আছে, যেটি আমরা আশা করছি এটি হয়ে গেলে বগুড়ায় প্রায় লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে এবং প্রায় 500 শিল্প কারখানা সেখানে স্থাপিত হবে। বর্তমানে বগুড়ায় ফাউন্ড্রি কারখানার সংখ্যা 4 শতাধিক, এর মধ্যে আধুনিকায়ন হয়েছে মাত্র 4টি। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। নির্মাণ শেষ হলেও কাজে আসছে না ঝিনাইদহের শৈলকুপার পাইকপাড়া মণ্ডলপাড়ার নবনির্মিত সেতু। 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি ব্যবহার হচ্ছে গ্রামবাসীর দৈনন্দিন কাজে। স্থানীয়রা জানায়, নতুন সেতুর সংযোগ সড়ক না থাকায় এখনও পুরনো ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন তারা। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জর্দার বাবুলুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চলাচলের দুর্ভোগ দূর করতে পাইকপাড়া গ্রামের জিকে সেচ খালের ওপর 2 বছর আগে সেতুটি নির্মাণ করা হয়। তবে এখন সেটি ব্যবহার হচ্ছে এলাকাবাসীর ইট বালি রাখা আর রান্নার খড়ি শুকানোর কাজে। স্থানীয়রা জানায়, ব্রিজের 2 পাশে কোনো সংযোগ সড়ক না থাকায় সেতুটি ব্যবহার করা যাচ্ছে না। ফলে পুরাতন ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়েই চলছে যানবাহন। আমাদের এই ব্রিজটা আজ 2 বছরের উপরে হয়ে আছে, কিন্তু রাস্তার অনুপযোগের কারণে ব্রিজটা ব্যবহার হয় না। ভারী গাড়ি তো যেতে পারে না, সাধারণ গাড়ি যায় না, ক্রস করে যাবে কি করে? যদি পুরাতন ব্রিজ থেকে শাখা হতো তাহলে মানুষ ইজি ভাবে পারাপার হতো। এই ব্রিজটা ব্যবহার হয় না বলে এই জন্য যার মন ইচ্ছা সে এটা রাখে। পুরাতন ব্রিজ ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে নতুন ব্রিজ সংস্কার করা হয়েছে, কিন্তু এই ব্রিজ গাড়ি ঘোড়া এর প্রতি উঠতে পারছে না। যতটুকু কাজ বাকি আছে একটু যদি শেষ করা হয় তাহলে এই ব্রিজটা কাজে আসবে। চালু না হওয়ার কারণে পুরাতন যে ব্রিজটা আছে ওইটা দিয়ে হচ্ছে ভারী যানবাহনগুলো চলাচল করছে। এই ব্রিজে চলাচলের অনুপযোগী যে সংযোগ রাস্তা, সেই রাস্তাটা ব্যবহারও অনুযোগী, যার কারণে এই রাস্তায় চলাচল যাচ্ছে। স্থানীয় সড়ক বিভাগ বলছে, ব্রিজ নির্মাণ করার সময় জমি বুঝে না পাওয়ায় রাস্তা নির্মাণ করা যায়নি। তবে দ্রুতই 2 পাশে সড়ক নির্মাণ করে সেতুটি চালুর আশ্বাস স্থানীয় সড়ক বিভাগের। বাকি যে অংশগুলো আছে সেইটা সহ ওই ব্রিজ অ্যাপ্রোচের অংশটা অধিগ্রহণ সম্পন্ন করে টেন্ডার করে আমরা দ্রুততম সময়ের মধ্যে এই কাজটা শেষ করতে পারবো। ঝিনাইদহের শৈলকুপা সহ পার্শ্ববর্তী মাগুরা জেলার অন্তত 1/2 গ্রামের মানুষের চলাচলের অন্যতম পথ এটি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চলাচলের রাস্তা অনুপযোগী হয়ে পড়ায় স্বেচ্ছাশ্রমে তা মেরামত করলেন পঞ্চগড়ের মালাদাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা। সোমবার দুপুরে ক্লাসের ফাঁকে সড়ক মেরামত করেন তারা। স্থানীয়রা জানান, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মালাদাম বাজার হতে নলেহাপাড়া পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এ রাস্তায় চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসী ও 3টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থীদের। সে কারণে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতের উদ্যোগ নেন তারা। দ্রুত রাস্তা মেরামতের দাবি এলাকাবাসীর।
আমাদের স্কুল আসার রাস্তাটি অনেক কাদা হয়ে গেছে, এই জন্য আমরা ঠিক মতো ড্রেস পরে আসতে পারি না। এই রাস্তাটা বৃষ্টির সময় এমন কাদা হয় যে ঠিক মতো ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষক মহোদয় যারা আছে তারা ঠিক মতো আসতে পারে না। আমরা স্থানীয় এবং স্কুল প্রশাসন থেকে বহুবার মেরামত করেছি, কিন্তু এটা ঠিক থাকে না। এবারও ইতিপূর্বে একবার করা হয়েছে, আজকে আমি বাচ্চা কাচ্চা নিয়ে এটা মেরামত করলাম, জানি না কতদিন থাকবে। এটা দ্রুত মেরামতের একটা স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য উচ্চ কর্তৃপক্ষের কাছে আমি আবেদন করতেছি। নওগাঁ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বক্কর সিদ্দিক নান্নু আর সাধারণ সম্পাদক হয়েছেন মামুনুর রহমান রিপন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক 3টি পদে নির্বাচিত হয়েছেন নূরে আলম মিঠু, শফিউল আজম রানা ও খায়রুল আলম গোল্ডেন। সোমবার দীর্ঘ 15 বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন তারা। এবারে নির্বাচনে ভোটার ছিলেন 11টি উপজেলা ও 3টি পৌরসভার 1414 জন। এর আগে দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন। এ সময় তিনি নতুনভাবে দল পরিচালনার পাশাপাশি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এবার আন্তর্জাতিক সংবাদ। পারস্পরিক শুল্ক বিরতি আরও 90 দিনের জন্য বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে আগামী 10 নভেম্বর পর্যন্ত এই শুল্ক বিরতি বহাল থাকবে। স্থানীয় সময় সোমবার এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও চীন এই তথ্য নিশ্চিত করে। হোয়াইট হাউস জানিয়েছে এই 90 দিনে বাণিজ্য ঘাটতি কমানো, অন্যায্য বাণিজ্য নীতি মোকাবিলা এবং মার্কিন রপ্তানিকারকদের জন্য চীনের বাজারে প্রবেশ করার মতো বিষয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রে গত মাসেও দেশ দুটির মধ্যে এই শুল্ক আরোপ নিয়ে বৈঠক হয়েছে। আগস্টে সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে দেশ দুটির প্রতিনিধিরা। এর ফলে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে 145% শুল্ক কার্যকর করার পরিকল্পনা স্থগিত রাখবে। চীন ও মার্কিন পণ্যে 125% শুল্ক আরোপের বিরতি বহাল রাখবে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র চীনা পণ্যে বর্তমান 30% শুল্ক এবং চীন মার্কিন পণ্যে 10% শুল্ক বহাল রাখবে। এবারে খেলার খবর। দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী দল। রাতে বিমানবন্দরে মেয়েদের বরণ করে নেন ফেডারেশন কর্মকর্তারা। লাওস থেকে ব্যাংকক হয়ে ঢাকায় পৌঁছায় ফুটবলাররা। বাছাই পর্বে 3 ম্যাচের মধ্যে 2টিতে জেতায় থাইল্যান্ডে মূল আসরে খেলবে আফিয়েদা খন্দকারের দল। নারীদের মূল দল এশিয়ান কাপের টিকিট কাটার পর বয়সভিত্তিক দলও জায়গা করে নিয়েছে এ আসরে। তাই প্রত্যাশাটাও আরও বড় বাংলাদেশের মেয়েদের। তবে এর জন্য নিজেদের স্কিলের আরও উন্নতি দরকার বলে জানান দলটির গোলরক্ষক। আগামী বছর এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের আসর। সেখানে বাংলাদেশ ছাড়াও খেলবে এশিয়ার আরও 11টি দল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক, 5টি সমঝোতা স্মারক সই। সরকার উৎখাত ও দেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্রের অভিযোগে খুলনায় শেখ হাসিনা সহ 6 জনের নাম উল্লেখ করে 40 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে জানালেন ডক্টর আলী রিয়াজ। পূর্ণাঙ্গ খসড়া চূড়ান্ত, রাজনৈতিক দলগুলোর মতামত পেলেই স্বাক্ষর। মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে 2 পক্ষের সংঘর্ষে 1 জন নিহত, যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার 13। ঠাকুরগাঁয়ে ফেন্সিডিল ও নগদ অর্থ সহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা সেলিম রেজা আটক। এবং আধুনিকায়নের অভাবে পিছিয়ে পড়ছে দেশের কৃষি যন্ত্রপাতির মূল যোগানদাতা বগুড়া ফাউন্ড্রি শিল্প। প্রযুক্তি সহায়তার প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণের দাবি ব্যবসায়ীদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।